এই দলগুলোর জনসমর্থন গত অন্তত 12 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মতো ছিল, এবং তারা যাকে পেশি শক্তি বলে তা দিয়েও আওয়ামী লীগকে আসলে প্রতিহত করতে পারত। কিন্তু তাদেরকে আসলে লড়াই করতে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং তার চেয়ে বড় কথা হলো, এই শাসক গোষ্ঠী নিজেদের জন্য যেমন ঠিক তেমনি বিরোধী দলগুলোর জন্য আসলে রাজনীতি করার ব্যাপারটিকে অসম্ভব করে তুলেছিল। সেকুলার, প্রগতিশীল, মৌলবাদ বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদী ইত্যাদি পরিচয়কে একদিকে নজিরবিহীন সংকীর্ণতা সীমিত করে ফেলেছিল। প্রকল্প শাসিত উন্নয়নের মিথ, ভিন দেশের প্রকাশ্য এবং নগ্ন হস্তক্ষেপ, ৭১, ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টের গল্প, এজেন্সির একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বঙ্গবন্ধু কন্যার একটা সুবিধাজনক অবস্থান, এই ব্যাপারগুলো ব্যবহার করে আসলে ২০১২-১৩ সাল থেকে এই ভয়াবহ শাসন পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। ছোট কিন্তু প্রতীকীভাবে খুবই বড় ভূমিকা পালন করেছিল। তার মধ্যে একটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, আর একটা হলো সন্তানের জন্য অভিভাবক। আমরা এই বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছি যে আমরা যে ঘটনা দেখেছি এই জুলাই মাসে ২০২৪-এ, এটা একটা অভাবনীয় ঘটনা, অভূতপূর্ব ঘটনা। যারা ৬৯-এর গণঅভ্যুত্থান দেখেছিল এমন লোকেরাও সাক্ষ্য দিয়েছে যে এটা তার চেয়ে অনেক বেশি ব্যাপক, মানে অংশগ্রহণের দিক থেকে এবং নানান দিক থেকে তারা সাক্ষ্য দিয়েছেন ইতোমধ্যে। এবং আমরা জানি যে এটা আমাদের দেশ গঠনে কিংবা ভবিষ্যৎ গঠনে কী ধরনের রূপ লাভ করবে সেটা বলার মতো বা বোঝার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কিন্তু এটা যে ইনর্মাস সম্ভাবনা নিয়ে এসেছে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। একদিক থেকে অভ্যুত্থান চলমান, এটা এখনও আমাদের বর্তমানের মধ্যে আছে, বর্তমানময়তার মধ্যে আছে। ফলে আমরা প্রত্যেকে এর মধ্যে আছি এবং আমরা যেইভাবে এটাতে পার্টিসিপেট করব সেইভাবেই আসলে এটার পরিণতি, পরিবর্তন কিংবা ফল লাভের ক্ষেত্রে আমরা অংশ নিতে পারব। এই অভ্যুত্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মুক্তির ধারণা। বিপুল পরিমাণ লোক ভাবছে যে সে মুক্তি অর্জন করেছে। তার প্রধান কারণ তো আমরা জানি যে একটা আধা ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অবৈধ যে শাসনের মধ্যে আমরা, আমার বিচারে অন্তত গত 11 বছর ধরে ছিলাম। সেই শাসন, তার দুর্নীতি, লুটপাট, অনৈতিকতা ইত্যাদি ছিল বলেই আসলে এই মুক্তির প্রকল্পটা খুব বড় হয়ে উঠেছে। আমাদের মনে রাখতে হবে যে এই শাসন একটা ভয়ঙ্কর দানব হিসেবে আমাদের উপর চেপে বসেছিল, এবং এটা 1996-এর আওয়ামী লীগ কিংবা 2008-এর আওয়ামী লীগ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। সর্বব্যাপী প্রস্তুতি, প্রকল্প শাসিত উন্নয়নের মিথ, ভিন দেশের প্রকাশ্য এবং নগ্ন হস্তক্ষেপ, ৭১, ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টের গল্প, এজেন্সির একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বঙ্গবন্ধু কন্যার একটা সুবিধাজনক অবস্থান, এই ব্যাপারগুলো ব্যবহার করে আসলে 2012-13 সাল থেকে এই ভয়াবহ শাসন পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো নিয়মতান্ত্রিক কায়দায় অথবা আন্দোলনের মধ্য দিয়ে এই অবস্থা থেকে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করার কোনো সম্ভাবনা আসলে তৈরি করতে পারছিল না। এই কারণেই এই জুলাই অভ্যুত্থান এতটা জরুরি হয়ে পড়েছিল। এই কারণেই এই জুলাই অভ্যুত্থান এক সার্বিক মুক্তির বার্তা নিয়ে বেশিরভাগ মানুষের কাছে হাজির হয়েছিল, প্রতিভাত হয়েছিল। এই অভ্যুত্থানের নামায়নের ক্ষেত্রে আমি একটা ব্যাপারে জোরারোপ করে আসছি, এখনও সেটা বলছি। আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলতে চাই। মানে ছাত্র ক্যাটাগরিটাকে আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। নিঃসন্দেহে এটা গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। কিন্তু আমরা যদি এই অভ্যুত্থানের প্রক্রিয়াগত দিকটা খেয়াল করার চেষ্টা করি, চিহ্ন বিচার করে দেখি যে কীভাবে ঘটনাটা ঘটেছে, তাহলে আমরা দেখব যে এটা আসলে ছাত্রদের বা শিক্ষার্থীদের অভ্যুত্থান। ছাত্রদের মধ্যে আবার মূল অনুঘটক হিসাবে আবির্ভূত হয়েছিল নারী ছাত্রদের অংশগ্রহণ। হলগুলো থেকে প্রায় সব নারী ছাত্র যখন হুড়মুড় করে বেরিয়ে এলো, তখন আন্দোলনের যে সার্বজনীনতা,
সর্বজনীনতা প্রতিষ্ঠিত হয়েছিল, আর কোনো কিছুতেই তা হতে পারত না। ওই রাতে বহিরাগত সন্ত্রাসীরা নিপীড়ন করেছে, বিশেষত নারী ছাত্রদের নিপীড়ন করেছে। এটা ছিল আন্দোলনের অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট। এর মধ্যেই আন্দোলন তার সবচেয়ে কার্যকর এবং পরিচিত ছবিটি পেয়ে গেছে, ছাত্র আবু সাইদের বুক চিতিয়ে গুলির সামনে এগিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পরে আন্দোলনটি হয়তো তার গতি ও বিধি হারাতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আগ্রাসী মনোভাব নিয়ে এবং অবিশ্বাস্য প্রাণদানের ঘটনা এবং আকাঙ্ক্ষা নিয়ে সামনে না আসতো। এর মধ্য দিয়ে দুটি বড় ঘটনা ঘটেছিল। একদিকে ঢাকা এবং বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত সমাজ এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কিত হয়েছিল। অন্যদিকে ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে খুনি শাসক গোষ্ঠী নিজেদের সর্বশেষ পরিচয় জাতির সামনে উন্মোচিত করেছিল। প্রশ্ন হলো, বিরোধী দলগুলো আন্দোলনে সাফল্য পায়নি কেন? স্পষ্টতই পার্টি লাইনে পরিচালিত ওইসব আন্দোলন নাগরিক মধ্যবিত্ত এবং বিশেষত সাধারণ তরুণ সমাজ, ছাত্র সমাজকে মোটেই আকর্ষণ করতে পারেনি। গণতান্ত্রিক প্রক্রিয়া সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু যারা সেই প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে নিজেদের ঘোষণা করছিল তারা নতুন সময়ের নতুন আকাঙ্ক্ষার সাথে পরিচিত ছিল না। ফলে একাধিকবার বড় উদ্যোগ নিয়েও তারা আসলে কাজটি করেনি। কিন্তু রাজনৈতিক দলগুলোর এই ভূমিকা পর্যালোচনা বা মূল্যায়ন করার পরও আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই দলগুলোর জনসমর্থন আমাদের বিবেচনায় যে গত অন্তত 12 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মতো ছিল, এবং তারা যাকে পেশি শক্তি বলে তা দিয়েও আওয়ামী লীগকে আসলে প্রতিহত করতে পারত। কিন্তু তাদেরকে আসলে লড়াই করতে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং তার চেয়ে বড় কথা হলো, এই শাসক গোষ্ঠী নিজেদের জন্য যেমন ঠিক তেমনি বিরোধী দলগুলোর জন্য আসলে রাজনীতি করার ব্যাপারটিকেই অসম্ভব করে তুলেছিল। এবং ঠিক এই জায়গায় আসলে ছাত্ররা বা শিক্ষার্থীরা আবির্ভূত হয়েছিল মুক্তিদাতা হিসেবে, ক্যাটাগরি হিসেবে। ছাত্র এটা যে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার একটা প্রমাণ হলো এই, ছাত্রদের বাইরে শনাক্তযোগ্য প্রথম যে দুটো গ্রুপ এখানে ছোট কিন্তু প্রতীকীভাবে খুবই বড় ভূমিকা পালন করেছিল, তার মধ্যে একটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, আরেকটা হলো সন্তানের জন্য অভিভাবক। একমাত্র ছাত্র ক্যাটাগরির সঙ্গে সম্পর্কিত থাকার কারণেই এদের পক্ষে আসলে এই প্রথম বড় প্রতীকী ভূমিকাটা পালন করা সম্ভব হয়েছিল। দুঃশাসনের একটা গভীর বন্দোবস্তের মধ্যে সমস্ত মানুষ তো আগে থেকে ছিলই, ফলে ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার পরে রাতারাতি এর সঙ্গে আপামর জনতা যুক্ত হয়ে পড়েছিল। কিন্তু শুধুমাত্র ভীতি, শুধুমাত্র প্রবল শাসন, এটা দিয়েও আসলে এই অভ্যুত্থানের বাস্তবতা বা পটভূমিকে ব্যাখ্যা করা যাবে না। আওয়ামী শাসন আমলের দীর্ঘ প্রলম্বিত ছায়ার নিচে বাংলাদেশের মানুষ আসলে নাগরিক হিসাবে এক ভয়াবহ অসম্মান এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। অবৈধভাবে রাষ্ট্রযন্ত্র দখলে রাখা একটা খুবই ছোট্ট কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর ঔদ্ধত্য, দুর্নীতি আর মস্করার মধ্যে পুরো জনগোষ্ঠী এক ভয়ানক অসম্মান বোধ এবং অনিশ্চয়তার শিকার হতে থাকে। তাই আন্দোলনের গতি ত্বরান্বিত হলে প্রথম সুযোগেই পুরো দেশের মানুষ এর সঙ্গে সক্রিয়ভাবে একাত্ম হয়। এই আন্দোলনের পরিসরে আমার কাছে আগামী দিনগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনাটি ঘটেছিল বলে মনে হয় সেটা হলো একটা এজমালি ভাষা বা সর্বজনীন ভাষার উদ্ভব। আমরা যদি এই আন্দোলনে গণপরিসর তৈরি হওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে চাই তাহলে এই ব্যাপারটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামনে আনতে হবে। আওয়ামী লীগের গত অন্তত 11 বছরের শাসনে সবচেয়ে বড় অন্যায়টা তারা করেছিল একক অর্থের একক ভাষ্যকে অন্যায্যভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তুলে
এবং সেই অনুপাতে অন্য কোনো অর্থ বা স্বর বা বয়ানের উপস্থিতি অসম্ভব করে তোলে। তাদের সাথে খাপে খাপ মেলে না এমন সকল পক্ষকে তারা পাঠিয়ে দিয়েছিল অপরের কোঠায়, আর এই বিপুল অধিকাংশ মানুষের অপর কোটার তারা নাম দিয়েছিল রাজাকার। এই পটভূমিতে বলা যায় জুলাই অভ্যুত্থানের প্রথম বড় মোমেন্টাম তৈরি হয়েছিল ঠিক তখন, যখন অর্থের এই একগত্ব এবং বয়ানের অন্যায্য দখলদারি ভেঙে পড়তে শুরু করে। 16 তারিখ থেকে রাতে প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং পরে লড়াইয়ের ময়দানে এই দুই বস্তু হুড়মুড় করে ভেঙে পড়ে। রাজাকার শব্দটির যে বিপর্যয় এই সময় ঘটেছিল, তার রাজনৈতিক তাৎপর্য এবং এই আন্দোলনে তার ভূমিকা খুবই বৈপ্লবিক। অনেকেই এ নিয়ে নাকি কান্না কেঁদেছিল। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেনি বলে সাফাই সাক্ষ্য দিয়েছিল বহুজন। তারা আসলে মিথ্যাচার করেছিল। শাসক পক্ষের অন্ধ সমর্থক ছাড়া বাকিদের রাজাকার কোঠায় ফেলা আওয়ামী লীগ সরকারের অন্তত এক দশকের বিভেদমূলক শাসনের সবচেয়ে বড় অস্ত্র। এই মাহেন্দ্রক্ষণে সেই অস্ত্র ধসে পড়েছিল এবং একই সঙ্গে পতন ঘটেছিল বিকল্পহীন শেখ হাসিনার। এই এজমালি ভাষার ঐতিহাসিক তাৎপর্য যদি আমরা উপলব্ধি না করি, তাহলে একে আগামী দিনের বাংলাদেশে অনুদিত করা আসলে অসম্ভব হয়ে পড়বে। আওয়ামী শাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আসলে সেকুলার, প্রগতিশীল, মৌলবাদ বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদী ইত্যাদি পরিচয়কে একদিকে নজিরবিহীন সংকীর্ণতায় সীমিত করে ফেলেছিল এবং দেশের বিপুল পরিমাণ মানুষকে ঠেলে দিয়েছিল ভিন্ন প্রান্তে। অন্যদিকে ভদ্রলোক শ্রেণীর কাছে অনেকেরই খুবই পছন্দের এই বর্গগুলোকে তারা ভাড়া খাটা সেবায়েত হিসাবে ব্যবহার করেছিল তাদের লুণ্ঠনবাদী শাসনের জন্য। ঠিক এখানেই তৈরি হয়ে উঠেছিল এজমালি ভাষার পরিসর। এই পরিসর এবং ভাষা আপসে আপ তৈরি হয়নি, উড়ে এসে রাস্তা দখল করেনি। আগের দশকগুলোতে বহুজন এই বিষয়ে বিরামহীন বুদ্ধিভিত্তিক চর্চা চালিয়েছে। আন্দোলনের সঙ্গে যুক্ত বিপুল ছাত্রছাত্রী যে নানা ধরনের বুদ্ধিভিত্তিক চর্চা, পাঠচক্র, পত্রিকা প্রকাশ এবং সমধর্মী সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রবলভাবে যুক্ত ছিল, তা মোটেই কাকতালীয় নয়। তবে স্বৈরশাসনের প্রবলতার মধ্যে এই ভাষা পাখা মেলতে পারেনি, তার বাস্তব কার্যকরতা পরীক্ষার সুযোগ মেলেনি। রাজপথে প্রত্যক্ষ মৃত্যুর মুখোমুখি হয়ে এক দানবীয় শক্তির বিরুদ্ধে সমন্বিত লড়াই চালাতে গিয়ে ওই ভাষার সক্রিয়তা এবং প্রকাশ ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। তার চাপা পড়া অন্তর্নিহিত শক্তি তাজা হয়ে রক্ত ভেজা মাটিতে নতুন শক্তি হয়ে অঙ্কুরিত হয়, তৈরি হয় নতুন পরিস্থিতি। নতুন এই ভাষার প্রধান বৈশিষ্ট্য এক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বৌদ্ধবাদী গণপরিসরের স্বপ্ন। সমাজে বিদ্যমান নানা বৈপরীত্য মেনে আলাদাভাবে যারা অস্তিত্ববান ছিল, লড়াইয়ের ময়দানে জন্ম নেওয়া এই ভাষা তাদের জন্য একক পাটাতনের বন্দোবস্ত করে। প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থানকে পুনর্গঠন করে, অনেক কিছু কাটছাঁট করে, বহু কিছু যুক্ত করে সামিল হয় তারা এই ভাষায়। অন্তত 4 দশকের অগণতান্ত্রিক সংস্কৃতির প্রভাবশালী ভাষা এভাবে মুলতবি হয়ে যায়। বিপরীতে জন্ম নেয় এক নতুন রাষ্ট্রের সম্ভাবনা। ছাত্র জনতার অভ্যুত্থানের এই গভীর তাৎপর্য উপলব্ধি করা ছাড়া এর ফসল ঘরে তোলা আসলে অসম্ভব। আমরা আশা করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক দলগুলো ওই এজমালি ভাষার কথা ভুলবে না, আমাদের গণতান্ত্রিক জনপরিসরের কথা ভুলবে না, আমাদের লিবারেল আকাঙ্ক্ষার কথা ভুলবে না। এবং আমরা আশা করছি আমাদের সম্মিলিত প্রাত্যহিক তৎপরতায় আমরা এই অভ্যুত্থানের ফল বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনে অনুবাদ করতে পারব। সবাইকে ধন্যবাদ।